ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মি এর প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ। 1000+ সাবস্ক্রাইবার করার জন্য অনেক ধন্যবাদ। যদি এই চ্যানেল থেকে তুমি 5%ও হেল্প পেয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি এন্থু দেয় ফার্দার কাজ করার জন্য এবং তোমাদের জন্য নানান কন্টেন্ট নিয়ে আসার জন্য। তোমাদের অলরেডি পেড ইন্টারভিউ গাইডেন্স ক্লাস চলছে, তোমরা সেটা জানো, এবং সেই পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচের নতুন যে ব্যাচ সেটাও অ্যানাউন্স হয়েছে 25 ডিসেম্বর থেকে 24 জানুয়ারি পর্যন্ত সে ক্লাসটি হবে, তোমরা সেটা জানো। এবং এই যে নতুন ব্যাচ, সেই ব্যাচ 2তে এনরোলমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমরা কিন্তু 2-4 জনকে পেয়েও গেছি যারা এখানে এনরোলমেন্ট করছে। এছাড়া যেটা অনগোয়িং ব্যাচ রয়েছে, অনগোয়িং ব্যাচ কিন্তু অলরেডি চলছে। অনগোয়িং ব্যাচের 28 নভেম্বর শুরু হয়েছিল এবং সকলের ইন্টারেস্টের জন্য এটাকে 31 ডিসেম্বর অবধি আপডেট করা হয়েছে আমাদের 1000+ সাবস্ক্রাইবার হওয়ার খুশিতে। আর এখানে এই ব্যাচটা, পুরনো ব্যাচটায় জয়েন করতে গেলে তোমাকে 500 টাকা দিয়ে এন্ট্রি নিতে হবে। তাতে তুমি একটা ইন্টারভিউ দেওয়ারও সুযোগ পেয়ে যাচ্ছ, মক ইন্টারভিউর সুযোগ পেয়ে যাবে, যার অ্যানালিসিস তুমি করতে পারবে, ভিডিওও তুমি দেখতে পাবে। নতুন ব্যাচে জয়েন করতে গেলে তোমাকে 550 টাকা দিতে হবে। আর যারা ওল্ড ব্যাচে ছিলে, তারা যদি নতুনভাবে এখানে জয়েন করতে চাও ওল্ড ব্যাচ থেকে নতুন ব্যাচে, তাদের ক্ষেত্রে কিন্তু অনলি 500 রুপিস রয়েছে। তো যাই হোক, এই সমস্ত নিয়ে যদি তোমাদেরকে জানতে হয়, কোনো কোয়ারি থাকে, অবশ্যই 8345024034 এই নাম্বারটিকে হোয়াটসঅ্যাপ করো আর কল করে নিও। ফার্দার আমি তোমাদেরকে বাকি জিনিস বুঝিয়ে দেব। হোপ তোমরা বুঝতে পারবে এবং খুব কম খরচের মাধ্যমে তোমরা অ্যাভেল করতে পারবে এই ব্যাপারগুলোকে। আশা করি তোমাদের হেল্প হচ্ছে, প্রচুর স্টুডেন্ট হেল্প হয়েছে এবং অনগোয়িং ব্যাচে আমি 85+ স্টুডেন্ট পাবো সেটা আমি কোনো দিন ভাবতেই পারিনি। এটাও আমার ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট। অলরেডি আমি তোমাদেরকে যেটা বলতে চাই, অলরেডি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এই রিসেন্টলি 250 পার্সনের ইন্টারভিউ কমপ্লিট করেছি। এটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, যার ভিতরে 87 নাম্বারস ভিডিও, মক ভিডিও ফ্রিতে অ্যাভেলেবেল আছে ইউটিউবে। মক ভিডিও ফ্রিতে অ্যাভেলেবেল আছে এবং এগুলো সমস্তই ছিল ফ্রি ভিডিও এবং তোমরা সেই ভিডিও থেকে অনেক হেল্প পেয়েছো, আরও হেল্প পাবে আশা করি। এবার আমরা চলে যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আবার পিএইচই রিগার্ডিং, অর্থাৎ পিএইচই নয়, অর্থাৎ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিগার্ডিং। অলরেডি আমাদের 3-4টা লেকচার হয়ে গেছে, তো আজকে যে লেকচারটা হবে সেটা হচ্ছে লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5-এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স আমরা পড়ছিলাম। তো ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্সের আমরা ফিজিক্যাল প্যারামিটার্স নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার্স নিয়ে। কেমিক্যাল প্যারামিটার্সের আলোচনা আমরা এখানে শুরু করতে চলেছি এবং খুব বেশি বড় ভিডিও আনবো না, কারণ হচ্ছে তোমরা পছন্দ করো না বড় ভিডিও দেখতে। তবু যারা পেড রয়েছে তারা তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তোমাদের নানান ক্লাসে বিভিন্ন রকমের আলোচনা আমি করেছি, সেজন্য কিন্তু ভিডিওটার দিকে তোমাদেরকে নজর রাখতে হবে। এবার আমি চলে আসি, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল প্যারামিটার্স, কেমিক্যাল কোয়ালিটি প্যারামিটার্স বা কেমিক্যাল ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স। এখানে প্রথম যে নামটা আসে সে নামটা হচ্ছে, প্রথম নাম যেটা পাবে সেটা হচ্ছে ডিজলভড সলিড। ডিজলভড সলিডস, ডিজলভ সলিডস যদি হয়, আমরা কিভাবে পড়াশোনা করছিলাম, আমরা প্রথমে পড়ছিলাম যে ডিজলভ সলিড কোথা থেকে আসছে, উৎসটা কী, এর সোর্সটা কী। সোর্সটা হচ্ছে অর্গানিক অর ইনঅর্গানিক সলিড। আচ্ছা, এরা কি ইম্প্যাক্ট ফেলবে, এরা কি ইম্প্যাক্ট ফেলছে? এরা যে ইম্প্যাক্টটা ফেলবে সেটা হচ্ছে টেস্ট, অর্ডার,
কালার, টেস্ট, অর্ডার, কালারের ইম্প্যাক্ট এরা ফেলবে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে ডিজলভ সলিড কী তৈরি করে, একটা জলের টেস্ট চেঞ্জ করে দেয়, অর্ডার চেঞ্জ করে দেয়, কালার চেঞ্জ করে দেয়। কালার, অর্ডার এবং টেস্টের ক্ষেত্রে আমরা যে ইম্প্যাক্টটা হয় সেটা হচ্ছে যে আমরা জল খেতে পারি না, অ্যাস্থেটিক্যালি আমাদের ঠিক লাগে না, জল ঘোলা জল দেখে পরে সেটা আমরা সরিয়ে দিই। তো ডিজলভ সলিডও সেটাই করে। এর মেজারমেন্ট আমরা কি করে করতে পারি? এর মেজারমেন্ট আমরা করতে পারি, দেখো সলিডের মেজারমেন্ট নিয়ে পরে আমি আগেই কথাবার্তা বলেছি। তো সেটা হচ্ছে গ্র্যাভিমেট্রিক প্রসেস। গ্র্যাভিমেট্রিক প্রসেস নিয়ে আমি আগেই আলোচনা করেছি, তো সেটাকে আমি এখানে ফার্দার আলোচনা করব না। গ্র্যাভিমেট্রিক মেথডে আমরা করতে পারি, কিন্তু এখানে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার 2, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা বের করতে পারি ডিজলভ সলিডের। ডিজলভ সলিডের আমরা অ্যাপ্রক্স ভ্যালু বের করতে পারি, কি দিয়ে বের করতে পারি? বাই অ্যাপ্রক্স ভ্যালু নোট করতে পারি বাই নোটিং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার। ওয়াটারের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে বের করে আমরা অ্যাপ্রক্স ভ্যালু বের করতে পারি, বা এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাকশন। এটাকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাকশন। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাকশন। এবারে দেখো একটা জলে যে ডিজলভ সলিডগুলো আয়ন হিসাবে থাকে, তারাই কি করে? ইলেকট্রিকটাকে কন্ডাক্ট করে, এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যায়। যদি আয়ন না থাকে, অর্থাৎ পিওর ওয়াটার যদি হয়, তার কিন্তু কোনো কি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, পিওর ওয়াটারে কিন্তু কোনো ইলেকট্রিক কন্ডাক্টিভিটি নেই। তাহলে কোনো একটা ওয়াটারে যদি আয়ন থাকে, অর্থাৎ ডিজলভ সলিড যদি আয়ন হিসাবে থাকে, তবেই তার কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি রয়েছে। এবারে বলবে যে এটা একটা অ্যাপ্রক্স মেথড, ইম্পিরিক্যাল ফর্মুলা একটা রয়েছে এর। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কত আছে সেটা আমি মেজার করে নেব, এবং সেটা বেরোবে কিসে? মাইক্রোমো পার সেন্টিমিটারে বেরোবে, এবং @25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সেটা আমি পাবো, ইন্টু 0.65। এই এম্পিরিক্যাল ফর্মুলাটা যদি আমি করি, তাহলে আমরা টোটাল ডিজলভ সলিডটা পেতে পারবো ইন ppm। এটা এপ্রক্স বলার কারণই হচ্ছে যে ডিজলভ সলিডগুলো শুধুমাত্র আয়ন হিসাবে রয়েছে, আমরা তাদের এগেনস্টে কিন্তু টোটাল ডিজলভ সলিডটা বের করতে পারছি। যে ডিজলভ সলিডগুলো আয়ন হিসাবে নেই, তাদের কিন্তু কোয়ান্টিফিকেশান আমরা এখানে করতে পারছি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই এটাকে বলছি আমরা অ্যাপ্রক্সিমেট মেথড, যেখানে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার দিয়ে ক্যালকুলেশনটা করছি, বা স্পেসিফিক কন্ডাকশন দিয়ে ক্যালকুলেশনটা করছি। এবার এখানে একটা প্রশ্ন আসে যে টিডিএস কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে? টোটাল ডিজলভ সলিড কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে? বলো তো, তোমরা একটু ভেবে বলো। একটা গ্লাসে জল আছে, তাতে ডিজলভ সলিড রয়েছে কিছু পরিমাণ, তারপরে সেখানে টেম্পারেচারটাকে কি করা হলো? 25 ডিগ্রি থেকে বাড়িয়ে দিয়ে 30 ডিগ্রি করে দেওয়া হলো। তাতে কি ডিজলভ সলিডটা চেঞ্জ হবে? তোমাদের কি মনে হয়? না, হবে না, চেঞ্জ হবে না। অর্থাৎ টিডিএস কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। ওকে, নেক্সট জায়গাতে যাওয়ার আগে এটা একটু আমি শেষ করে নিই। সেটা হচ্ছে যে এর অ্যাকসেপ্টেবল লিমিট, যেটা আমরা আগেই বলেছি, পড়ে নিয়েছি আগেই, সেটা হচ্ছে এর হচ্ছে 500 ppm, এবং এর CFR, অর্থাৎ যেখানে আমরা কজ ফর রিজেকশন বলতে পারি, 2000 ppm হচ্ছে কিন্তু এর কজ ফর রিজেকশন। এটা কিন্তু আমাদেরকে এগুলো পড়তে হবে। আমি আগেই কিন্তু 10500 এগেনস্টে ড্রিঙ্কিং ওয়াটারের যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি। আশা করি সেগুলো তোমাদের মনে আছে। এখানে জাস্ট আমি একটু বেসিক আলোচনা করে দিচ্ছি।
নাম্বার পয়েন্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পিএইচ। তাহলে আমরা প্রথম পেলাম ডিজলভ সলিড, সেকেন্ড পাচ্ছি পিএইচ। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে কোনো একটা মেটেরিয়াল কতটা বেশি বেসিক নাকি কতটা অ্যাসিডিক। তাহলে তার একটা ভ্যালু রয়েছে 7, 7-এর থেকে যদি বেশি হয় তাহলে বেসিক, 7-এর থেকে যদি কম হয় তাহলে অ্যাসিডিক। এগুলো তো আমরা জানি। এবং পিএইচ আমরা মেজারমেন্ট করব কি দিয়ে? পোটেনশিওমিটার দিয়ে, অল লিটমাস পেপার দিয়ে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, এবং এর যে পিএইচের যে লিমিট রয়েছে সেটা হচ্ছে 6.5 থেকে 8.5, এটাও মাথায় রাখবে। এই লিমিটগুলো কিন্তু লাগবে, ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রেও লাগবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 14। এই স্কেলটাও কিন্তু মাথায় রাখতে হবে। এরপর যে ব্যাপারটায় আমি চলে আসি সেটা হচ্ছে অ্যালকালিনিটি। হোয়াট ইজ অ্যালকালিনিটি? বলতে পারে। তাহলে এবিলিটি টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড বা দ্য এবিলিটি টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড বিহেভিয়ার অফ ওয়াটার ইজ অ্যালকালিনিটি। তাহলে অ্যাসিডকে নিউট্রালাইজ করার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে অ্যালকালিনিটি কোনো একটা জলের ক্ষেত্রে। তো সেগুলো নানান কারণে হতে পারে, নানান আয়নের জন্য হতে পারে। তার ভিতরে হচ্ছে কার্বোনেটস আছে, বাইকার্বোনেটস আছে, এছাড়া আর কি রয়েছে? কার্বোনেট, বাইকার্বোনেট ছাড়া রয়েছে হাইড্রক্সিল আয়ন, OH মাইনাস। এগুলো হচ্ছে মেজর কজ যাদের জন্য কিন্তু জলে কি হয়, আমাদের অ্যালকালিনিটিটা আমরা দেখতে পাই। মেজর কারণ এগুলো। এছাড়া নানান জিনিস রয়েছে। এর যদি সোর্স আমাকে দেখতে হয় তাহলে হচ্ছে অর্গানিক অর ইনঅর্গানিক সলিড। এছাড়াও হচ্ছে কিন্তু ডিজলভড গ্যাসেস, নানান ডিজলভড গ্যাসেস থাকে যেগুলো কি করে? অ্যালকালিনিটি প্রডিউস করে। এর এফেক্ট কি হতে পারে? এর এফেক্ট কী হবে? যদি অ্যালকালিনিটি থাকে, কোনো একটা জলে অ্যালকালিনিটি থাকলে কি এফেক্ট হবে? তার টেস্ট হয়ে যাবে বিটার টেস্ট, একদম বিটার টেস্ট হবে। এছাড়া কি হতে পারে? এছাড়া হচ্ছে ইনক্রাস্টেশন হতে পারে, যেটা আমরা আগেই পড়েছি। ইনক্রাস্টেশন মানে কি? যেমন CO3 2- রয়েছে, প্লাস তার সঙ্গে Ca2 অ্যাড হয়ে গেল, দিয়ে কী হবে? CO3-র একটা প্রেসিপিটেশন লেয়ার তৈরি হবে। যে লেয়ারটা কি হবে? পাইপের চারপাশে পড়ে পাইপটাকে কি করবে? পাইপটাকে কোরোড করবে। প্লাস কি হবে? এই জায়গাতে জলের যে ক্যাপাসিটি ছিল যাওয়ার, ডিজাইন ক্যাপাসিটি কমে যাবে। তো এই হচ্ছে অ্যালকালিনিটি। অ্যালকালিনিটি আমরা যে বের করব তার একটা ঘটনা আমি তার আগে বলি। সেটা হচ্ছে যে যদি জলের পিএইচ গ্রেটার দেন ইকুয়ালস টু 8.3 হয় তাহলে সেক্ষেত্রে কস্টিক অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে। কস্টিক অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে, সেখানে কিন্তু বাইকার্বনেট অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে না। কিন্তু যদি এর ভ্যালু 8.3 এর কম হয় তাহলে সেখানে কিন্তু কস্টিক অ্যালকালিনিটি লক্ষ্য করা যাবে না, বাইকার্বনেট অ্যালকালিনিটি সেখানে কিন্তু লক্ষ্য করা যাবে। তো এগুলো একটু জাস্ট বেসিক ফান্ডা হিসেবে মনে রাখতে হবে। এর মেজারমেন্ট আমরা করব কি করে? এর মেজারমেন্ট আমরা করব হচ্ছে বাই টাইট্রেশন। আমরা টাইট্রেশনের মাধ্যমে বের করব। এর বেশি এখানে জানার দরকার নেই। এর ভ্যালু হচ্ছে অ্যাকসেপ্টেবল 200, আর CFL হচ্ছে অর্থাৎ কজ ফর রিজেকশন হচ্ছে আমাদের 600 ppm। এটাও কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা যেটা পড়বো, 3টে হলো, এটা মনে হয় 3 হলো, এবারে 4 নম্বরে পড়বো, সেটা হচ্ছে হার্ডনেস। আমরা হার্ডনেস নিয়ে পড়বো। হোয়াট ইজ হার্ডনেস? হার্ডনেস ইজ দ্য এবিলিটি অফ ওয়াটার টু ডেস্ট্রয় সারফেক্টেন্ট প্রপার্টি অফ সোপ। তাহলে ইট ইজ দ্য এবিলিটি অফ ওয়াটার টু ডেস্ট্রয় সারফেক্টেন্ট প্রপার্টি অফ সোপ, এটাই হচ্ছে হার্ডনেস। ওকে, এবারে হার্ডনেসের কজ কি? হার্ডনেসের কজ হচ্ছে মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের প্রেজেন্স। মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের প্রেজেন্সের জন্য কি হয়ে যায়? হার্ডনেস লক্ষ্য করা যায়। তাহলে Mg+2, Ca+2 এরাই হচ্ছে মেন কজ, মেজর কজ এদের জন্য ঘটে। এছাড়া আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে Fe2+ অর 3+ এর জন্যও হতে পারে, বাট মেজর এই দুটো, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। হার্ডনেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। হার্ডনেসকে একটা হচ্ছে কার্বোনেট হার্ডনেস। কার্বোনেট হার্ডনেসে কি হয়? আমাদের যে মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নগুলো থাকে সেগুলোর সাথে কার্বোনেট বা বাইকার্বোনেটগুলো যুক্ত হয়ে পড়ে যে হার্ডনেস তৈরি করে, সেটা হচ্ছে কার্বোনেট হার্ডনেস।
আরেকটা হচ্ছে নন কার্বনেট হার্ডনেস। নন কার্বনেট হার্ডনেস হচ্ছে যেখানে Cl মাইনাস, তারপরে হচ্ছে SO4 হোল টু মাইনাস প্লাস, তারপরে হচ্ছে NO3 মাইনাস, মানে সালফেট নাইট্রেট এরা যুক্ত হয়ে পড়ে যে হার্ডনেসটা তৈরি করে সেটা হচ্ছে নন কার্বনেট হার্ডনেস। এখানে আরেকটা প্রশ্ন করেছিল ইএসিতে, তোমাদের জেনে রাখার দরকার রয়েছে বলে আমি এখানে বলে দিই, সেটা হচ্ছে সিউডো হার্ডনেস। সিউডো হার্ডনেস বলতে আমরা কি বুঝি? সিউডো হার্ডনেস হচ্ছে, আমরা তো এখানে পড়লাম যে হার্ডনেস তৈরি হচ্ছে মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের জন্য, মাল্টিভ্যালেন্ট ক্যাটায়নের জন্য। সিউডো হার্ডনেস তৈরি হবে কিন্তু অনলি বাই ইউনিভ্যালেন্ট ক্যাটায়ন। ইউনিভ্যালেন্ট ক্যাটায়নের জন্য যে হার্ডনেস তৈরি হয়, যেমন হচ্ছে Na প্লাস, পটাশিয়াম এবং ফসফরাস বা লিথিয়াম, এদের জন্য যে ইউনিভ্যালেন্ট ক্যাটায়নের জন্য যে হার্ডনেস তৈরি হবে সেটা হচ্ছে সিউডো হার্ডনেস। এটা কিন্তু তোমাদের জানতে হবে নতুন করে। এবং এর কারণও একই, ইনঅর্গানিক অর্গানিক সলিড ইম্প্যাক্ট হচ্ছে সোপ কনজামশনটা বেড়ে যাবে, ইনক্রাস্টেশন অফ পাইপ হবে, পাইপে কোরোশন আসবে, হার্ড ওয়াটার আমরা খেতে গেলে পরে আমাদের অসুবিধা হয়, হার্ড ওয়াটার যদি আমরা ডোমেস্টিক কাজে ইউজ করি, মাথায় ইউজ করি, চুল উঠে যাবে, এগুলো খুব নর্মাল ব্যাপার। মেজারমেন্ট কি? মেজারমেন্ট টেকনিক হচ্ছে টাইট্রেশন, এবং এখানে অনুঘটক হিসেবে ইবিটি ইউজ হয়, তোমরা এটা জানো। এছাড়া হচ্ছে টাইট্রেশন ছাড়াও আমরা স্পেকট্রোফটোমিটার, যারা এই ক্লাসটা আগে করেছো তারা জানো আশা করি, স্পেকট্রোফটোমিটারের কথা আমি আর্সেনিকেও বলেছি। স্পেকট্রোফটোমিটারের মাধ্যমেও কিন্তু এর মেজারমেন্ট করা খুব ইজিলি পসিবল। এবং এর ক্ষেত্রেও অ্যালকালিনিটির ক্ষেত্রে যেমন ছিল 200-600, এর ক্ষেত্রেও কিন্তু অ্যাকসেপ্টেবল হচ্ছে 200, আর কজ ফর রিজেকশন হচ্ছে 600 ppm। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এর রিমুভাল আরও দিয়ে এগুলো সব কিছুরই রিমুভাল পসিবল। এবারে হচ্ছে একটা প্রশ্ন এখানে করে জেনারেলি, খুব কমন প্রশ্ন এবং ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে ডোমেস্টিক ওয়াটার সাপ্লাইয়ের ক্ষেত্রে, ডোমেস্টিক ওয়াটার যে সাপ্লাই হয় সেই ডোমেস্টিক ওয়াটার সাপ্লাইয়ে হার্ডনেস কীরকম রাখা উচিত সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হবে 75 থেকে 115 mg পার লিটার, 75 থেকে 115 mg পার লিটার, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে কিছু কেসের কন্ডিশনে আসি, কিছু কন্ডিশন। কেস 1 কীরকম কন্ডিশন? কেস ওয়ানে বলছে যদি সোডিয়াম অ্যালকালিনিটি অ্যাবসেন্ট হয়, সোডিয়াম অ্যালকালিনিটি যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে কি হবে? টোটাল যে অ্যালকালিনিটি হবে সেই টোটাল অ্যালকালিনিটিটা সমান হয়ে যাবে কার্বনেট হার্ডনেস। টোটাল হার্ডনেস সমান আমি আগেই পড়েছি, সেটা হচ্ছে কার্বনেট হার্ডনেস প্লাস নন কার্বনেট হার্ডনেস। এবারে এখানে আমি পেয়ে গেলাম যে CH সমান হচ্ছে অ্যালকালিনিটি প্লাস হচ্ছে NH, অর্থাৎ এই কন্ডিশনের ক্ষেত্রে TH শুড বি গ্রেটার দেন অ্যালকালিনিটি। দেখতেই পাচ্ছ তোমরা, এখান থেকে আমরা এটাকে কনক্লুড করতেই পারি। তাহলে সোডিয়াম অ্যালকালিনিটি যদি না থাকে তাহলে কি হয়ে যাবে? কার্বনেট হার্ডনেসের সাথে কিন্তু সমান হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা কেস হয়, হ্যাঁ, এবারে এটা কারণটা কি? কারণটা হচ্ছে যখন সোডিয়াম অ্যালকালিনিটি অ্যাবসেন্ট থাকবে সেক্ষেত্রে শুধুমাত্র NCHটা সেক্ষেত্রেই শুধুমাত্র, অর্থাৎ নন কার্বনেট হার্ডনেস তখনই শুধুমাত্র জলে প্রেজেন্ট থাকবে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কেস 2 বলবো আমি। কেস 2তে বলছে যে যদি সোডিয়াম অ্যালকালিনিটি প্রেজেন্ট হয়, এবারে যদি প্রেজেন্ট হয়ে যায় তাহলে কি হবে? এখানে তো অ্যাবসেন্ট হলেই NCH পসিবল হবে, আমি তোমাকে আগেই কন্ডিশনটা দিয়ে দিয়েছি। তাহলে এখানে প্রেজেন্ট হলে NCHটা 0 হয়ে যাবে, এটা প্রেজেন্ট হচ্ছে। সোডিয়াম অ্যালকালিনিটি অ্যাবসেন্ট হলে NCH অর্থাৎ নন কার্বনেট হার্ডনেস থাকবে, আর যদি প্রেজেন্ট হয়ে যায় তাহলে নন কার্বনেট হার্ডনেস থাকবে না। তাহলে এক্ষেত্রে কি হবে? TH ইজ ইকুয়ালস টু CH প্লাস NCH যদি আমি করি তাহলে এক্ষেত্রে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে TH উইল বি ইকুয়ালস টু CH, অর্থাৎ অ্যালকালিনিটি, টোটাল অ্যালকালিনিটি যেটা, সেটা কিন্তু CH এর থেকে বড় হবে বা TH এর থেকে বড় হবে। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? অ্যালকালিনিটিটা বেড়ে যাচ্ছে।
যদি সোডিয়াম অ্যালকালিনিটি প্রেজেন্ট থাকে অ্যালকালিনিটি বড় হবে, যদি সোডিয়াম অ্যালকালিনিটি প্রেজেন্ট না থাকে, অ্যাবসেন্ট থাকে, তাহলে টোটাল হার্ডনেস বড় হবে। এবারে এই দুটোকে যদি আমি মিলিয়ে একসাথে বলার চেষ্টা করি, তাহলে তোমরা দেখতে পাবো সবসময় যে যেটা মিনিমাম, দেখো দুটো কেসের ক্ষেত্রে যেটা মিনিমাম, কোনটা মিনিমাম? প্রথম কেসে হচ্ছে অ্যালকালিনিটি মিনিমাম, প্রথম কেসে অ্যালকালিনিটি মিনিমাম, আর সেকেন্ড কেসে হচ্ছে টিএইচ অর্থাৎ টোটাল হার্ডনেস মিনিমাম। এই দুটো ক্ষেত্রেই কিন্তু দেখো যেটাই মিনিমাম হবে সেই মিনিমাম ভ্যালুটা কিন্তু হয়ে যাবে হচ্ছে কার্বনেট হার্ডনেস। দেখো এখানে এটা মিনিমাম, এটার সাথে কার্বনেট হার্ডনেস সমান হচ্ছে, এখানে এটা মিনিমাম, এখানে অ্যালকালিনিটির সাথে কার্বনেট হার্ডনেস সমান হচ্ছে। অর্থাৎ এইটাই হচ্ছে সামারি। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যালকালিনিটি হোক বা টোটাল হার্ডনেস, যেটাই মিনিমাম হবে সেটাই কিন্তু কার্বনেট হার্ডনেসের সাথে সমান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ছোট ছোট পয়েন্টগুলো তোমরা এখান থেকে ক্যাপচার করে নেবে আমি আশা করি, এবং সে ক্ষমতা তোমাদের রয়েছে। এতদিন ধরে তোমরা আমার ভিডিও দেখছো, নিশ্চয়ই সেগুলোকে তোমরা ঠিকঠাক মতো ক্যাপচার করবে। এরপরে যে জিনিসটা আসছি সেটা হচ্ছে 5 নাম্বারে, সেটা হচ্ছে ফ্লুরাইড কন্টেন্ট। ফ্লুরাইড কন্টেন্ট নিয়ে পরে একটু চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে। কীরকম চিন্তা ভাবনার ব্যাপার রয়েছে যে ফ্লুরাইড কন্টেন্ট যেটা, সেটা খুবই ক্রিটিক্যাল এবং এটাকে কালার ম্যাচিং টেকনিকে বের করতে হয়। তোমাদেরকে তো আগেই বলেছি। এক্ষেত্রে কিন্তু যদি 1 মিলিগ্রাম পার লিটারের কম যদি ফ্লুরাইড কন্টেন্ট জলে থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরে নানান প্রবলেম দেখা দেবে। কীরকম দেবে? যে ডেন্টাল ক্যাভিটিস হবে, পার্মানেন্ট টিথের ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হবে। তাই আমাদের শরীরের হিউম্যান বডিজ কিন্তু 1 mg পার লিটার ফ্লুরাইড কন্টেন্ট জলে থাকতেই হবে। অর্থাৎ এটা রিকোয়ারমেন্ট, এখানে কিছু বলে লাভ নেই। মানে 1 mg পার লিটারটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা রিকোয়ার্ড। কিন্তু যদি আবার 1.5 mg পার লিটারের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আবার ফ্লুরোসিস দেখা যাবে, যেটাকে বলছে টুথ, মানে আমাদের যে টিথ রয়েছে বা যে মাড়ি রয়েছে, গাম রয়েছে, সেই ক্ষেত্রে ডিকালারিং, মোল্টিং এইগুলো লক্ষ্য করা যাবে। আবার এটাই যদি 5 mg পার লিটারের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে বোন ফ্লুরোসিস দেখা যেতে পারে এবং হাড়ের ক্ষয় লক্ষ্য করা যেতে পারে, কিন্তু যদি গ্রেটার দেন 5 mg পার লিটারের বেশি হয়। এবারে যেটা আমরা বলছিলাম যে কালার ম্যাচিং টেকনিক করে তো আমরা এটা দেখব, একটা তার জন্য টেস্ট স্যাম্পেল বানাবো, আরেকটা আমি বানাবো স্ট্যান্ডার্ড স্যাম্পেল। তো স্ট্যান্ডার্ড স্যাম্পেল আর টেস্ট স্যাম্পেল করব, বুঝতেই পারছো তোমরা। এই যে স্ট্যান্ডার্ড স্যাম্পেলটা আমরা বানাবো, তাতে কালার আনার জন্য আমরা যেটা এজেন্ট ইউজ করব সেটা হচ্ছে জিরকোনিয়াম আয়ন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জিরকোনিয়াম আয়ন কিন্তু আমরা এখানে স্ট্যান্ডার্ড স্যাম্পেল তৈরি করতে ইউজ করব। তাহলে প্রশ্ন যদি করবে তোমাকে যে আমাদের ফ্লুরাইড কন্টেন্ট বের করানোর জন্য কোন টেস্ট স্যাম্পেল আমরা কীভাবে বানাবো, সেখানে কিন্তু জিরকোনিয়াম আয়নের আমরা ইউজ করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে 6 নাম্বার এবং আজকের শেষ পড়া আমাদের, সেটা হচ্ছে ক্লোরাইড কন্টেন্ট। ক্লোরাইড কন্টেন্ট যদি আমাকে বের করতে হবে টাইট্রেশন প্রসেসে, তোমাদেরকে আগেই বলেছি। হ্যাঁ, এখানে কালার ম্যাচিং টেকনিকে হবে না, টাইট্রেশন প্রসেস লাগবে। ইট ইন্ডিকেটস, ক্লোরাইড কন্টেন্ট কি ইন্ডিকেট করে? ক্লোরাইড কন্টেন্ট ইন্ডিকেট করে যে ওয়াটার পলিউশন আইদার ডিউ টু সুয়েজ অর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। হয় সুয়েজের জন্য তোমার এখানে পলিউশন হয়েছে, অর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য তোমার এখানে পলিউশন হয়েছে। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এর এফেক্ট কী রয়েছে? যদি ক্লোরিন বেশি থাকে, ব্যাড টেস্ট পাবো, অর্ডার পাবো, হাইপার টেনশন হবে, হাইপার টেনশন তৈরি করবে যদি সেই জল আমরা পান করি, হার্ট অ্যাট্যাক বা কিডনি ফেলিওর টাইপের কাজও কিন্তু করতে পারে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ক্লোরাইড কন্টেন্টের যে অ্যাকসেপ্টেবল লিমিটটা রয়েছে সেটা হচ্ছে 250 ppm। তোমরা জানো এটা অ্যাকসেপ্টেবল লিমিট হচ্ছে 250 ppm, আর কজ ফর রিজেকশন হচ্ছে 1000 ppm হচ্ছে কজ ফর রিজেকশন। এগুলো কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলোর ট্রিটমেন্ট আমি ঠিক তোমাদেরকে পরবর্তীকালে ধীরে ধীরে বলে দেবো। এখন যেগুলো জানার দরকার সেগুলোকে কিসের জন্য, কিভাবে,
কোন জিনিসটা এবং ক্লোরাইড কন্টেন্ট থাকলে তাহলে কি আমরা বুঝতে পারলাম যে সেখানে হয় পলিউশন হয়েছে, সেই ওয়াটার পলিউশনটা কিসের জন্য হয়েছে, হয় সুয়েজের জন্য হয়েছে, নইলে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের জন্য হয়েছে। এগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কোন কোন জায়গাতে আমরা ক্লোরিনযুক্ত জল খেলে কী কী প্রবলেম হতে পারে, কী হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হাইপার টেনশন হতে পারে, কিডনি ফেলিয়ার হতে পারে। তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে তোমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে এবং অপেক্ষা করতে হবে ফার্দার ভিডিওর জন্য। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। আর যারা পেড ইন্টারভিউ ব্যাচে রয়েছে তাদের জন্য তো অনেক অনেক জিনিসই আসছে, অনেক ক্লাস হচ্ছে, আরও ক্লাস হবে কালকের থেকেই ক্লাস হবে, অর্থাৎ শুক্র শনি রবি এই 3 দিন আমাদের ক্লাস হবে, তোমরা জানো। এবং যারা পেড ইন্টারভিউ ব্যাচে রয়েছো, ক্লাস করতে চাও, তারা তো অবশ্যই অ্যাপে জয়েন করবে। আর যারা এখনও জয়েন হওনি, প্লিজ জয়েন হয়ে যেও, কারণ আই থিঙ্ক তোমাদের এই 500 টাকাটা অবশ্যই অর্দি হবে এবং তোমরা খুব সহজেই অনেক অনেক জায়গা, অনেক ক্লিয়ারেন্স পাবে। এবং আমরা যে টোটাল ডিসকাশন করি সেই ডিসকাশনের একটা পার্ট হতে পারবে। তোমরা পুরনো ভিডিওগুলো যে ডেমো ভিডিও দেখে নিতে পারো, অলরেডি মনে হয় 4 থেকে 5টা রেকর্ডেড ভিডিওর পার্ট বা ক্লিপস অলরেডি এখানে রয়েছে। আদারওয়াইজ এনি টাইপ অফ যদি হেল্প তোমাদের লাগে রিগার্ডিং এই ব্যাচ বা পিএসসির ইন্টারভিউ, অবশ্যই ফিল ফ্রি টু কন্ট্যাক্ট অ্যাট 8345024034 এই নাম্বারে ফোন করে নিও এবং জেনে নিও যে তোমার কোনটা দরকার নেই, কোনটা করলে বেটার হবে, বা ক্লাসে তুমি কিভাবে জয়েন হতে পারবে ফার্দার পেড গাইডেন্স ব্যাচের ক্ষেত্রে। আজকে এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, পুরো ভিডিওটা দেখে নিও। আর যারা পেড রয়েছে তাদের জন্যই পুরো ভিডিওটা থাকবে অবশ্যই। তো তোমরা ভালো করে ভিডিওগুলোকে অ্যানালাইজ করো, দেখো এবং নোট করো। আশা করি তোমাদের ইন্টারভিউ ভালো হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার সাথে থেকো, চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ।